আমার কাছে আসবেন না। দেখুন, আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে কিছু করবেন না। আপনারা হয়তো বুঝতে পারছেন না উপরোক্ত কথাগুলো কে বলল আর কেনই বা সে এইসব কথা বলল। চলুন একটু অতীত থেকে ঘুরে আসি। কলেজের সবচেয়ে মেধাবী এবং ট্যালেন্টফুল ছাত্র ছিল শাকিল। ছেলেটা নেশা করা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা সিগারেটও টান দিয়ে দেখেনি সে। দিনের বেশি সময় ছেলেটা বই নিয়েই ব্যস্ত থাকতো। কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে অন্য দৃষ্টিতেও তাকায়নি সে। বাবার অনেক টাকা থাকা সত্ত্বেও কোনোদিন কারোর সাথে কখনো টাকার অহংকার করেনি। এক কথায় বলতে গেলে কলেজের সবচেয়ে শান্ত এবং ভদ্র ছেলে ছিল শাকিল। ওই যে দূরের মেয়েকে দেখছেন, ওর নাম বৃষ্টি। কলেজের প্রায় সব ছেলের ক্রাশ। আজ পর্যন্ত অনেকগুলো প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু সেইগুলো কখনো অ্যাকসেপ্ট করেনি সে। একদিন টিফিনের সময় সবাই যখন খেলাধুলা করছিল, শাকিল তখন ক্যাম্পাসের বটগাছের নিচে বসে বই পড়ছিল। এমন সময় বৃষ্টি এসে শাকিলের পাশে বসলো। শাকিল একবার বৃষ্টির দিকে তাকিয়ে আবার পড়া শুরু করলো। কিছু সময় দুইজন নীরব থাকার পর বৃষ্টি বলল, তুমি কলেজের সবচেয়ে ট্যালেন্টফুল ছাত্র, তাই না? ট্যালেন্টফুল ছাত্র কিনা জানি না, তবে ভালো করার চেষ্টা করি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? মেয়েটার কথা শুনে ছেলেটা মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ পর্যন্ত কেউ তার সাথে বন্ধুত্ব করতে চায়নি, এই মেয়েটাই প্রথম যে তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছে। এই যে কি দেখছো, ফ্রেন্ডস? হ্যাঁ, অবশ্যই। তারপর থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। প্রথমে আপনি আপনি থেকে শুরু করে তারপর তুমি, তারপরে তুইতে চলে এসেছে। দুজনে একে অপরকে ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। একে অপরের সঙ্গে দুষ্টুমি করা, একে অপরকে শাসন করাই ছিল তাদের বন্ধুত্ব। এমনভাবেই চলতে থাকে। চলতে চলতে কখন যে শাকিল মেয়েটাকে ভালোবেসে ফেলে নিজেও জানে না, কিন্তু কখনো নিজের মনের কথা মুখ ফুটে বলতে পারেনি, সাহসী পায় না। একদিন ভাবে আজ বৃষ্টিকে তার মনের কথা বলে দিবে। দুজনে সেই বট গাছের নিচে বসে আছে। কিছু সময় নিস্তব্ধ থাকার পর শাকিল বলল, বৃষ্টি, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তেও চলতে পারি না। যেখানেই যাই সেখানেই শুধু তোমাকেই। কথাটা শেষ হওয়ার আগেই শাকিলের গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো বৃষ্টি। শাকিল গালে হাত দিয়ে বসে আছে আর ভাবতেছে, আমি আসলেই কাউকে ভালোবাসার যোগ্য না। আমার মতো একটা ছেলেকে কেই বা ভালোবাসবে। এমন সময় বৃষ্টি বলল, এই কথাটা বলতে এত দেরি করলে কেন? আমিও তোমাকে ভালোবাসি। সেই প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগে গেছিল। একটা কিস দাও তো। এই না, আমার লজ্জা করে। শাকিল বৃষ্টির কপালে একটা চুমু দিয়ে বৃষ্টিকে তার বুকে জড়িয়ে নিল। এভাবেই পেরিয়ে যেতে থাকলো তাদের সময়। এগোতে থাকলো দিনের পর দিন। শাকিল বৃষ্টিকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু বৃষ্টি কখনো শাকিলকে ভালোবাসতো না, ভালোবাসতো তার টাকাকে। বৃষ্টি প্রতিনিয়ত শাকিলের থেকে টাকা নিত আর শাকিল সেগুলো বিনা প্রশ্নে বৃষ্টিকে দিত। একদিন শাকিল চোখে মোটা ফ্রেমের চশমা পরে কাঁধে ব্যাগ নিয়ে কলেজের পথে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর শাকিল যা দেখলো তা দেখার মতো অবস্থা শাকিলের ছিল না। কিছু দূর যাওয়ার পর দেখে বৃষ্টি একটা ছেলের বুকে মাথা রেখে রিকশায় বসে কথা বলতে বলতে চলে যাচ্ছে। শাকিলের পৃথিবীটা পুরো এলোমেলো হয়ে গেল। শাকিলের মনে হচ্ছে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। শত কষ্টের মাঝেও শাকিল কলেজে চলে আসলো। কলেজে আসতেই বৃষ্টি তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটাকে? কোন ছেলেটা? ওই যে একটু আগে তোমার সাথে রিকশায় আসলো। ওইটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? বয়ফ্রেন্ড মানে প্রেমিক। তাহলে আমি কে? তুমি কি করে ভাবলে তোমার মতো একটা খ্যাত ছেলেকে ভালোবাসবো আমি? তোমাকে আমার প্রয়োজন ছিল, তাই তোমাকে ব্যবহার করেছি। আর কখনো আমার সামনে আসবে না। কথাটা বলেই বৃষ্টি সেখান থেকে চলে গেল আর শাকিল বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল। শাকিলের আর ক্লাস করতে ইচ্ছা করছিল না, তাই শাকিল সেখান থেকে বাসায় চলে আসলো। সেদিনের পর থেকে সম্পূর্ণ বদলে যায় শাকিল। যে ছেলেটা মেয়েদের দিকে ফিরেও তাকাতো না, আজ সে ছেলেটা মেয়েদেরকে বিরক্ত করে। যে ছেলেটা একটা সিগারেটও টান দিয়ে দেখেনি কখনো, আজ সেই ছেলেটা বিভিন্ন নেশায় মগ্ন থাকে। যে ছেলেটা সন্ধ্যার পর থেকে বেরি হতো না, আজ সেই ছেলেটা অনেক রাত করে বাসায় ফেরে। প্রতিদিনের মতো আজ রাতেও নেশা করে বাসায় ফিরতেছে, তবে আজ নেশাটা একটু বেশি হয়ে গিয়েছে। বাসায় আব্বু আম্মু বোন কেউই নেই। সকলেই শাকিলের আব্বুর এক বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াতে গিয়েছে, তাই আজ একটু বেশি রাত করে বাসায় ফিরতেছে। প্রচুর নেশার জন্য
একে বেঁকে গাড়ি চালাইতেছে। রাতে রাস্তায় এমনিতেই গাড়ি থাকে না, তাই কোনো সমস্যা হচ্ছে না। একটু দূরে তাকিয়ে দেখলো রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা একটু সামনে যেতেই মেয়েটা গাড়ি থামানোর জন্য হাত দিয়ে ইশারা দিল। ছেলেটা গাড়িটা দাঁড় করালো। ভাইয়া, আমাকে একটু লিফট দিবেন প্লিজ? অনেক বিপদে পড়েছি, রাস্তায় একটা গাড়িও পাচ্ছি না। উঠুন। ধন্যবাদ ভাইয়া। মেয়েটা গাড়িতে উঠে বসলো। শাকিল আবার গাড়ি চালাতে শুরু করলো। মেয়েটাকে দেখে শাকিল রাগে জ্বলে পড়ে যাচ্ছে। সেদিনের পর থেকে আর কোনো মেয়েকে সহ্য করতে পারে না সে। সেদিন শাকিলের নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই কি করতে কি করেছে সে নিজেও জানে না। ছেলেটা হাইওয়ে পেরিয়ে একটা জঙ্গলের রাস্তায় ঢুকলো। মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, এদিকে কোথায় যাচ্ছেন? আমার বাসা তো উল্টো দিকে। আপনি গাড়ি দাঁড় করান, আমি নেমে যাব। শাকিল গাড়ি থেকে পিস্তলটা বের করে মেয়েটার দিকে ধরে বলল, চুপ করে বস, বেশি কথা বললে পিস্তল দিয়ে মাথা ফুটো করে দেব। প্লিজ আমাকে যেতে দিন বাসায়। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। আবার কথা বলে। শাকিল গাড়িটা জঙ্গলের ভিতর একটা পোড়া বাড়িতে নিয়ে দাঁড় করালো। ছেলেটার এমন আচরণ দেখে ভয়ে মেয়েটার গলা শুকিয়ে গেল। ছেলেটা নেমে পিস্তলটা মেয়েটার দিকে ধরে বলল, নাম গাড়ি থেকে। আমার কাছে আসবেন না। দেখুন, আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে কিছু করবেন না। এখানে চেঁচিয়ে লাভ নেই, এখানে কেউ তোর চিৎকার শুনতে পাবে না। মেয়েটা গাড়ি থেকে নামলো। শাকিল মেয়েটাকে নিয়ে পোড়া বাড়ির ভিতরে ঢুকে মেয়েটাকে ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দিল। ছেলেটা যত মেয়েটার কাছে এগোতে যাচ্ছে মেয়েটা তত দূরে সরে যাচ্ছে। একসময় মেয়েটার দেয়ালের সাথে পিঠ থেকে গেল। মেয়েটা চিৎকার করে কাঁদছে, তবুও তার কান্না কেউ শুনতে পাচ্ছে না। ছেলেটা মেয়েটার একদম কাছে চলে আসলো। মেয়েটা জানে এখন আর তার বাঁচার কোনো পথ নেই। মেয়েটা দুই চোখ বন্ধ করে নীরবে দু চোখের অশ্রু ফেলছে। ছেলেটা মেয়েটার সামনে এসে মেয়েটার ওড়না ছুঁড়ে মাটিতে ফেলে দিল। তারপর ছেলেটা মেয়েটাকে ধর্ষণ করলো। মেয়েটা চিৎকার করে কাঁদছে, কিন্তু তার আর্তনাদ শোনার মতো এখানে কেউ নেই, কারণ এই জঙ্গলে আশেপাশে কেউ থাকে না। এখানে শুধু থাকে বন্য পশু পাখি, যারা কখনো মানুষের ডাকে সাড়া দিতে পারে না। ছেলেটা ধর্ষণ করার পর মেয়েটার জামা কাপড় মেয়েটার দিকে ছুঁড়ে মারলো। মেয়েটা কাপড় জড়িয়ে ধরে আরও উচ্চ জোরে কাঁদা শুরু করে দিল। ছেলেটা করুণ সুরে বলল, কাপড়টা পরে নে। দেখ, কান্নাকাটি আমার একদম ভালো লাগে না। চুপ করে কাপড়টা পরে নিয়ে আমার পিছন পিছন আয়। মেয়েটা কাপড় চোপড় নিয়ে ছেলেটার সাথে পোড়াবাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে বসলো। ছেলেটা গাড়ি স্টার্ট করে জঙ্গলের রাস্তা পেরিয়ে আবার হাইওয়েতে উঠলো। মেয়েটা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে আর নীরবে দুই চোখের অশ্রু ফেলছে। মেয়েটার শুধু বারবার মনে হচ্ছে চলন্ত গাড়ি থেকে নেমে আত্মহত্যা করতে, কিন্তু নিজের পরিবারের সবার মুখটা চোখের সামনে ভেসে ওঠার কারণে তাও পারতেছে না। কিছু দূর যাওয়ার পর একটু দূরে হাইওয়ে পুলিশ সব গাড়ি চেক করতেছে। শাকিল গাড়ি থেকে অজ্ঞান করার ওষুধটা বের করে সেই ওষুধটা রোমালে মিশিয়ে মেয়েটার মুখের সামনে ধরলো। মেয়েটার মুখের সামনে ধরতেই মেয়েটা নিমিষে অজ্ঞান হয়ে গেল। এমন সময় হাইওয়ে পুলিশ গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিল। শাকিল গাড়িটা দাঁড় করাতেই হাইওয়ে পুলিশ বলল, কোথায় যাচ্ছেন? স্যার বাসায়। আপনার বাসা কোথায়? স্যার সামনেই। এই মেয়েটাকে? স্যার আমার বউ। উনি এইভাবে শুয়েছেন কেন? অনেক পথ জার্নি করে এসেছে তো, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, যান। তবে এরকম বেশি রাত করে রাস্তায় বেরোবেন না, কেমন? আচ্ছা। শাকিল আবার চালাতে শুরু করলো। কিছু পথ অতিক্রম করার পর গাড়িটা শাকিলের বাসার সামনে এসে দাঁড় করালো। মেয়েটা এখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। শাকিল মেয়েটাকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। রুমের সামনে এসে চাবি দিয়ে রুমের দরজা খুলে মেয়েটাকে খাটের উপরে শুইয়ে বারান্দার কাছে এসে একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়া উঠছে আর নিজের কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে বাষ্প করে উড়িয়ে দিচ্ছে। একটা সিগারেট শেষ হওয়ার পর আর একটা, এরকম মোট 5টা সিগারেট শেষ করলো। তারপর বারান্দা থেকে মেয়েটার কাছে আসলো। মেয়েটার কাছে এসে দেখলো মেয়েটা এখনও অজ্ঞান হয়ে আছে। শাকিল টেবিলের উপর থেকে গ্লাসের পানি ঢেলে মেয়েটার মুখে ছিটিয়ে দিল। মেয়েটার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরতে মেয়েটা বলল, আমি এখানে কেন? আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার সাথে আর কিছু করবেন না। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন।
ওই চুপ একদম, কাঁদবি না বলছি। আমাকে বাসায় যেতে দিন। বল কোথায় তোর বাসা, আমি পৌঁছে দেব। না, আপনাকে পৌঁছে দিতে হবে না। আপনি শুধু আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। মেয়েটা ওর বাসার ঠিকানা বলল। শাকিল মেয়েটাকে নিয়ে গাড়ির সামনে গিয়ে বসলো। গাড়ি তার নিজের গতিতে চলতেছে। মেয়েটা শুধু নীরব হয়ে বাইরে তাকিয়ে আছে। তার প্রচুর চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে, কিন্তু পারতেছে না। দেখতে দেখতে মেয়েটার বাসা চলে আসলো। মেয়েটাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে শাকিল বাসায় চলে আসলো। মেয়েটা বাসায় ঢুকতেই বাবা এসে তার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণ কোথায় ছিলে? মেয়েটা চুপ করে আছে। কি হলো, কথা বলতিস না কেন? বাসায় আসতে এত রাত হলো কেন? আসলে আব্বু নীলার পার্টিটা একটু বেশি সময় ধরে হয়েছে। এরপর থেকে আর কখনো রাতে কোথাও যাবি না, যা রুমে যা। মেয়েটা রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা আটকে দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করলো। রুমটা সাউন্ডপ্রুফ, তাই ভেতরের কান্নার আওয়াজ বাইরে আসছে না। এমন সময় কারো দরজার আঘাত করার আওয়াজ শোনা গেল। দরজায় আঘাত করার শব্দ শুনে মেয়েটা চমকে উঠল। দ্বিতীয়বার দরজায় আঘাত করতেই মেয়েটা নিজের 2 চোখের অশ্রু মুছে নিয়ে দরজা খুলে দিল। দরজাটা খুলতেই সামনে তাকিয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে। মেয়েটা আবার তার মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। কি রে লামিয়া, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। আব্বু বকা দিয়েছে দেখে কাঁদছিস, তাই না? কাঁদিস না, তোর আব্বু তোকে অনেক ভালোবাসে, তোর ভালোর জন্য এসব কথা বলেছে। আর শোন, এরপর থেকে আর এত রাত করবি না। ঘরের মেয়ে এত রাত করে বাইরে থাকলে লোকে কি বলবে? আর কাঁদিস না, তুই খুব ক্লান্ত, আমি চলে যাচ্ছি। তুই রুমের দরজা আটকে ঘুমিয়ে পড়, কেমন? কথাটা বলেই লামিয়ার মা রুম থেকে বেরিয়ে গেল। লামিয়া রুমের দরজাটা আটকে শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। চোখটা বন্ধ করতেই চোখের সামনে সেই ধর্ষণের দৃশ্য এইগুলোই ভেসে উঠেছে। কিছুতেই ঘুমাতে পারতেছে না লামিয়া। অন্যদিকে শাকিল বাসার ছাদে একা একা বসে সিগারেটের ধোঁয়া বাষ্প করে ওড়াচ্ছে, আর ওই দূর আকাশের চাঁদটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা মনে মনে ভাবতেছে, আজ আমার নেশার জন্য একটা নিরীহ মেয়ের জীবন এভাবে নষ্ট হয়ে গেল। অন্য একটা মেয়ের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করা কি ঠিক হলো? একদম নয়। জানি না মেয়েটা আমাকে কখনো কোন অবস্থায় ক্ষমা করবে কিনা, তবুও মেয়েটার জীবন এভাবে শেষ হতে দেব না। মেয়েটা ধর্ষিতা জেনে কোনো ছেলেই তাকে বিবাহ করতে রাজি হবে না। তার জীবনটা শেষ হয়ে যাবে, এইটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজে মেয়েটাকে বিয়ে করে নতুন করে ঘর বাঁধবো মেয়েটার সাথে। আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব, আর কখনো কোনো নেশা করব না। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ছাদের উপরেই ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আজ কলেজে আসতে ইচ্ছে করছিল না, নিজের অনিচ্ছা সত্ত্বেও কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখলাম আমার বেস্ট ফ্রেন্ড রাফি এখনও কলেজে আসেনি। রাফি আমার বেস্ট ফ্রেন্ড, রাফির সব কথা আমার সাথে, আর আমার সব কথাই রাফির সাথে শেয়ার করি। কলেজে এসে রাফিকে একটা ফোন করলাম। হ্যালো। কি রে, কই তুই? বাসায়? আজ কলেজে আসবি না? না রে দোস্ত। কলেজে আয় প্লিজ, তোর সাথে একটা জরুরি কথা আছে। কি কথা, ফোনে বল। ফোনে বলা যাবে না, তুই আসলে বলবো। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। কলেজ ক্যাম্পাসে বসে কিছু সময় অপেক্ষা করার পর রাফি কলেজে চলে আসলো। রাফি কলেজে আসতেই আমি রাফিকে ডাক দিলাম, রাফি এদিকে আয়। কি যেন জরুরি কথা বলবি বলছিলি? বলছি, বস এখানে। রাফি আমার পাশে বসলো। দোস্ত, কাল রাতে অনেক বড় একটা অপরাধ করে ফেলছি রে। কি অপরাধ? কাল রাতে আমি রাফিকে সব কথা খুলে বললাম। কথাগুলো শোনার পর রাফি সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল। কিছু সময় দুজন নীরব থাকার পর রাফি বলল, সি, তুই আমার বন্ধু হয়ে এসব করতে পারলি? সরি দোস্ত, কাল রাতে নেশাটা এত বেশি হয়ে গিয়েছিল যে কি করতে কি করে ফেলেছি বুঝতেই পারিনি। মেয়েটা কি চিনিস তুই? না রে, শুধুমাত্র ওর বাসার ঠিকানাটা জানি। মেয়েটা ধর্ষিতা জেনে ওকে তো আর কেউ বিয়ে করবে না। তোর জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন শেষ হয়ে যাবে। না, এইটা আমি কিছুতেই হতে দেব না। আমি নিজে বিয়ে করব মেয়েটাকে। তাহলে তো অনেক ভালো হবে। আচ্ছা চল বাসায় যাই, আজ আর ক্লাস করব না। তারপর আমি আর রাফি কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে রাফিদের বাসার সামনে নেমে গেল, আর আমি
আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে এসে বসে আছি। এমন সময় আম্মু আমার রুমে আসলো। আম্মু আমার রুমে এসে বলল, টেবিলে খাবার দিয়েছি,